চ্যাপ্টার ৩০৬ জায়ান্ট বিশপ। সন্ধ্যাবেলা ক্লাইন তার ঘরের একটা আরামকে দাঁড়ায় বসেছিল। সামনে ফায়ারপ্লেসের ওম পাচ্ছিল সে। আইসেনগার্ডের সহকারী একটু আগেই যে তথ্যগুলো দিয়ে গিয়েছিল সেগুলো সে হাতে তুলে নিল। সকালে যখন বড় গোয়েন্দা আইসেনগার্ড তার বুদ্ধির প্রশংসা করেছিলেন, কাসলানা সাথে সাথেই বলেছিল যে তারও ওই একই তথ্য দরকার। স্টুয়ার্ট বিড়বিড় করে বলেছিল যে ক্লাইনকে সে আগেই একজন দক্ষ গোয়েন্দা বলে মনে করত। অ্যাডলের কেসটার সময় ক্লাইনের শান্ত ভাব দেখে সে বেশ অবাক হয়েছিল, কিন্তু ক্লাইন যে এতটা অসাধারণ হবে সেটা সে আগে ভাবেনি। একই সাথে সে ক্লাইনকে বলেছিল যে তার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তবে যেন তাকে জানানো হয়। ব্যাকলুন্ডের গোয়েন্দা মহলে তার অনেক চেনা পরিচিত আছে। আইসেনগার্ড স্ট্যান্টনও কথা দিয়েছিলেন যে তিনি দ্রুত পুলিশের সাথে যোগাযোগ করবেন। তিনি চেষ্টা করবেন যাতে রাত হওয়ার আগেই আগ্রহী গোয়েন্দাদের কাছে প্রয়োজনীয় তথ্যগুলো পৌঁছে দেওয়া যায়। মানুষ হিসেবে তিনি সত্যিই খুব নির্ভরযোগ্য ছিলেন। পরের টারুট ক্লাবের মিটিংয়ে সে ওয়ার্ল্ডের মাধ্যমে লিটল সানকে জিজ্ঞেস করবে। সে জানতে চাইবে সিকোয়েন্স ৬ ডেভিলের বৈশিষ্ট্যগুলো কি কি। এই সিকোয়েন্সের বিয়ান্ডারদের কী ধরনের ক্ষমতা থাকে সেটাও জানা জরুরি। আগে সে নিজে এই ঝামেলায় জড়াতে চায়নি বলে তথ্যগুলো জোগাড় করার কথা মনে ছিল না, কিন্তু এখন যেহেতু সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে তাই সব রকম প্রস্তুতি থাকা ভালো। বিপদ সামনে আসার আগেই অন্তত জেনে রাখা ভালো যে ঠিক কি ঘটতে যাচ্ছে। ক্লাইন কয়েক সেকেন্ড ভাবল, তারপর গ্যাসের ল্যাম্পের আলোর নিচে বসে সে গত ২০ বছরের অমীমাংসিত সিরিয়াল মার্ডারগুলোর ফাইল দেখতে শুরু করল। অমীমাংসিত কেসের সংখ্যা ক্লাইনের ভাবনার চেয়ে অনেক কম ছিল। ব্যাকলুন্ডে মাত্র ৪টা আর অন্য শহরগুলোতে ৫টা, সব মিলিয়ে মাত্র ৯টা কেস। হ্যাঁ, এই পৃথিবীতে এখনও ডিএনএ পরীক্ষার কোনো ধারণা নেই ঠিকই, অনেক প্রয়োজনীয় গোয়েন্দা দক্ষতারও অভাব আছে। কিন্তু সম্রাটের উৎসাহে আঙুলের ছাপ নিয়ে তদন্ত করার একটা প্রাথমিক কাঠামো এখানে তৈরি হয়ে গিয়েছে। তার ওপর আছে প্রেতাত্মাদের সাথে কথা বলা, ভবিষ্যৎবাণী করা বা কারো স্বপ্নে ঢুকে যাওয়ার মতো সব বিয়ন্ডার পদ্ধতি। সাধারণত কোনো খুনের মামলায় যদি কোনো অভিজাত ব্যক্তি, ধনী বা সরকারি কর্মকর্তা জড়িত না থাকে, তবে পুলিশ সাধারণত ৩টি প্রধান চার্চের বিয়ন্ডার টিমের সাহায্য নিতে চায় না। কিন্তু একজন সিরিয়াল কিলার থাকা মানে তার প্রতিক্রিয়া হবে ভয়াবহ। এতে খুব সহজেই সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে। তাই এই ধরনের ক্ষেত্রে তারা নিশ্চিতভাবেই সবচেয়ে বুদ্ধিমানের মতো কাজ করবে। কাজেই গত ২০ বছরে মাত্র কয়েকটা অমীমাংসিত সিরিয়াল মার্ডারের ঘটনা থাকাটা একদমই যুক্তিযুক্ত। খুব দ্রুতই ক্লাইনের পেছনের কারণটা বুঝতে পারল। সে নিজের ভাবনাগুলো গুছিয়ে নিল এবং একের পর এক কেসগুলো উল্টে দেখতে লাগল। ভবিষ্যৎবাণী করার মতো পর্যাপ্ত তথ্য তখন তার কাছে ছিল না, তাই সে প্রাথমিকভাবে ২টো সিরিয়াল কিলিং বেছে নিল যেগুলো বর্তমান ঘটনার সাথে সম্পর্কিত হতে পারে। সে এই দুটোকেই শুরুর ধাপ হিসেবে ব্যবহার করতে চাইল। একটা কেস ঘটেছিল ৪ বছর আগে। সেখানে ৫ জন ভিকটিম ছিল। তারা সবাই ছিল একা থাকা যৌনকর্মী যাদের একটা করে সন্তান ছিল। মরার আগে তাদের ওপর অত্যাচার করা হয়েছিল, কিন্তু যৌন মিলনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তদন্তের দায়িত্বে থাকা পুলিশ তখন ভেবেছিল যে খুনি নিশ্চয়ই এই নারীদের আগে থেকে চিনত। তা না হলে একদম নির্দিষ্টভাবে একজনেরই সন্তান আছে এমন কাউকে খুঁজে বের করা অসম্ভব। আশেপাশে যারা থাকত এবং ওই নারীদের যারা নিয়মিত কাস্টমার ছিল তাদের মধ্য থেকে সন্দেহভাজনদের তারা চিহ্নিত করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা আসল খুনিকে খুঁজে পেতে ব্যর্থ হল। যদিও নথিতে খুব সংক্ষিপ্ত একটা নোট ছিল, ক্লাইন পরিষ্কারভাবে বুঝতে পারল যে তারা ৩টি প্রধান চার্চের বিয়ন্ডারদের সাহায্য চেয়েছিল। দুর্ভাগ্যবশত তারা তবুও কেসটার সমাধান করতে পারেনি। অ্যাবিসের বিয়ন্ডার ক্ষমতার মাধ্যমে একজন নারী চরিত্রহীন কিনা সেটা বোঝা মিস্টিসিজমের নিয়মের বাইরে নয়। একইভাবে কে যৌনকর্মী সেটা চিনে ফেলাও সম্ভব। কিন্তু ওই নারী একা এবং তার মাত্র একটাই সন্তান আছে সেটা তারা কি করে জানবে সেটা বোঝা যাচ্ছিল না। পুলিশের ভাবনাটাই ঠিক ছিল। তাহলে সমস্যাটা কোথায়? আসল খুনি কি আমার মতোই ছিল, যে কিনা স্বপ্ন, ভবিষ্যৎবাণী বা প্রেতাত্মার মাধ্যমে করা তদন্তকে বাধা দিতে পারে? সে কি মিড সিকোয়েন্সের নাইট হক বা ম্যান্ডেটেড পানিশার বিয়ন্ডারদের তদন্ত এড়িয়ে যেতে সক্ষম হয়েছিল? এটা হতেই পারে। যদিও চার্চের কাছে সিরিয়াল কিলারদের সম্পর্কে জ্ঞানের অভাব নেই, তবুও হয়তো খুনির কাছে বিশেষ কোনো ক্ষমতা ছিল। ক্লাইন নিজের অবস্থান থেকে কিছু সমস্যা খুঁজে বের করল। সে নিজেকে তাদেরই একজন ভেবে বিশ্লেষণ করছিল। মনে মনে সে হাসল। সত্যিই সে মরিয়াটি নামটার মর্যাদা রাখছে। সে নিজের ওপর একটু উপহাস করল এবং ঠিক করল যে তার প্রথম লক্ষ্য হবে ব্যাকলুন্ডের সেই ৪ জন সন্দেহভাজন। হ্যাঁ, সে মিস্টার স্ট্যান্টনকে বলবে যাতে তিনি পুলিশের মাধ্যমে সন্দেহভাজনদের বর্তমান ঠিকানা আর অবস্থা নিশ্চিত করেন। আর সে স্টুয়ার্টকে বলবে যাতে সে অন্যদের কাছ থেকে সাহায্য নেয়। এভাবে সে সরাসরি সামনে আসবে না। এর ফলে অফিসিয়াল বিয়ন্ডারদের সাথে তার দেখা হওয়ার ভয় থাকবে না। পরিস্থিতি পরিষ্কার হওয়ার পর সে সন্দেহভাজনদের ব্যবহার করা জিনিসপত্র জোগাড় করতে পারবে। তারপর ধূসর কুয়াশার ওপরে গিয়ে মিস্টিক্যাল পদ্ধতিতে তদন্ত করতে পারবে। ক্লাইন দ্রুত একটা পরিকল্পনা তৈরি করে ফেলল।
দ্বিতীয় কেসটা ঘটেছিল 11 বছর আগে। পরপর 4বার অঙ্গপ্রত্যঙ্গ বিচ্ছিন্ন করা মৃতদেহ পাওয়া গিয়েছিল। প্রথমে এগুলোকে আলাদা আলাদা ঘটনা বলে মনে করা হয়েছিল, কিন্তু পরে পুলিশ লক্ষ্য করল যে মৃতদেহগুলোকে যেভাবে কাটা হয়েছে তার মধ্যে একটা মিল আছে। তখনই নিশ্চিত হওয়া গেল যে এটা একটা সিরিয়াল মার্ডারের ঘটনা। ভিকটিমদের মধ্যে নারী এবং পুরুষ উভয়ই ছিল, যারা অনেক রাত পর্যন্ত কাজ করে বাড়ি ফিরত। তাদের কাছ থেকে কিছুই লুট করা হয়নি এবং তাদের নিজেদের মধ্যে কোনো সাধারণ যোগসূত্রও ছিল না। শুরুতে অনেকটা সময় নষ্ট হয়ে যাওয়ায় পুলিশ কোনো সঠিক সূত্র খুঁজে পায়নি। সময়মতো ব্যবস্থা না নিতে পারার কারণে এই সমস্যা হয়েছে। যদি তারা দ্রুত কোনো স্পিরিট মিডিয়ামের সাহায্য নিত, তবে মৃত ব্যক্তির আত্মা হয়তো খুনির আশেপাশেই থাকত। অবশ্য এটাও হতে পারে যে আত্মাগুলোকে খুনি নিজেই মেরে ফেলেছে, যেমনটা এই কেসে হয়েছে। মৃতদেহগুলোর হয়তো এখন ছাই ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই, তাই তাদের মাধ্যমে তদন্ত করা খুব কঠিন হবে। ক্লাইন তার কপালে হাত দিয়ে একটু ঘষল। সন্ধ্যা হয়ে এসেছে দেখে সে আর কেসটা নিয়ে ভাবল না। সে তার আরাম কেদারা থেকে উঠে মিন্স্ক স্ট্রিট ছেড়ে বেরিয়ে পড়ল। আজ রাতে তার একটা জরুরি কাজ আছে। সে ব্রিজের দক্ষিণ দিকের রোড স্ট্রিটের হারভেস্ট চার্চে যেতে চাইল। সেখানে বিশপ উট্রাভস্কিকে খুঁজে বের করে অ্যাপোথেকারি ফর্মুলাটা জোগাড় করার চেষ্টা করবে। সে আগেই ভবিষ্যৎবাণী করে দেখে নিয়েছিল যে সেখানে কোনো বিপদ আছে কিনা। ক্লাইনের জন্য একজন অ্যাপোথেকারিকে নিজের অধীনে রাখা খুবই উপকারী হবে। সে যে কোনো সময় আহত হতে পারে বা অসুস্থ হয়ে পড়তে পারে। সে এমন শত্রুর মুখোমুখি হতে পারে যারা তার ক্ষতি করতে সক্ষম। তাই যে কোনো মুহূর্তে একজন অ্যাপোথেকারিকে পাশে পাওয়াটা হবে তার জন্য একটা বড় ভরসা। ইস্ট বড়তে একটা চক্কর দিয়ে ক্লাইন নিজের বেশ পরিবর্তন করল। তারপর স্টিম মেট্রো নিয়ে টাস্ক নদী পার হয়ে ব্রিজের দক্ষিণ দিকের এলাকায় পৌঁছে গেল। যাওয়ার পথে মেট্রো লাইনের অন্ধকার আর মাঝে মাঝে গ্যাসের বাতির আলো মিলে একটা অদ্ভুত পরিবেশ তৈরি করেছিল। পাবলিক ক্যারেজে করে ক্লাইন রোড স্ট্রিটে এলো। খুব সহজেই সে হারভেস্ট চার্চকে খুঁজে পেল। সোনালি রঙের গির্জাটার চূড়া বেশ লম্বা। এর বাইরের দেওয়ালে জীবনের পবিত্র প্রতীক খোদাই করা ছিল। প্রতীকটা ছিল একটা শিশুর, যার চারপাশে গমের শীষ, ফুল আর ঝরনার জল আঁকা। আশেপাশের সব দালানের চেয়ে এটা একদম আলাদা ছিল। সেই মুহূর্তে গির্জার আলো খুব কম ছিল। ভেতরে কোনো ভক্তও ছিল না। ক্লাইন পাশ দিয়ে চুপি চুপি ভেতরে ঢুকল। সে নিজের চোখের ইলিউশন তৈরির ক্ষমতার উপর পুরোপুরি ভরসা না করে মুখে রং মেখে নিজেকে আড়াল করার চেষ্টা করল। গির্জার হলের ভেতরে বসার জায়গাগুলো খুব সুন্দর করে সাজানো ছিল। একদম সামনের দিকে জীবনের সেই বড় পবিত্র প্রতীকটা রাখা। তার দুপাশে মোমবাতি জ্বলছিল। 40 থেকে 50 বছর বয়সী এক দীর্ঘদেহী মানুষ খয়েরি রঙের যাজকের পোশাক পরে সামনের সারিতে বসেছিলেন। শুধু বসে থাক অবস্থাতেই তাকে একটা ছোট পাহাড়ের মতো লাগছিল। তাকে দেখে এক ধরনের অস্বস্তি বা চাপের অনুভূতি হচ্ছিল। লোকটার মাথায় একটা বিশপের টুপি ছিল। তার ভ্রুগুলো বেশ হালকা আর পাতলা। চোখের কোণে, গালে আর মুখের কোণায় স্পষ্ট ভাঁজ দেখা যাচ্ছিল। তিনি শক্ত করে চোখ বন্ধ করে রেখেছিলেন। নিজের 2 হাত চিবুকের নিচে ধরে রেখেছিলেন তিনি। দেখে মনে হচ্ছিল তিনি খুব মনোযোগ দিয়ে নিজের পাপ স্বীকার করছেন। হঠাৎ তিনি চোখ খুললেন। তার চোখে এক ধরনের নীলচে আভা দেখা গেল। মাদারের চার্চ কাউকে ফিরিয়ে দেয় না। তুমি প্রধান দরজা দিয়ে কেন আসলে না? সেই মাঝবয়সী লোকটা মাথা না তুলেই খুব নিচু আর শান্ত গলায় কথাগুলো বললেন। আপনি কি বিশপ উট্রাভস্কি? ক্লাইন অন্ধকার থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করল। খয়েরি পোশাক পরা সেই দীর্ঘদেহী মানুষটি শান্তভাবে জবাব দিলেন। আমি ফাদার ডাকটা বেশি পছন্দ করি, ফাদার উট্রাভস্কি। ঠিক আছে মাই লর্ড। ক্লাইন ইচ্ছে করেই একটু হাসল। আপনার নাম আর উচ্চতা বলছে যে আপনি ফেসাক থেকে এসেছেন। আপনি আর্থ মাদারের ওপর বিশ্বাস কেন করেন? বিশপ উট্রাভস্কি তার মাথাটা একটু তুললেন। সামনে থাকা জীবনের পবিত্র প্রতীকের দিকে তাকিয়ে তিনি আবেগভরে বললেন, আমার জন্ম হয়েছিল মিডসিএশায়ারের ইন্ডাও উপকূলের কাছে। আমি এমন একজন মানুষ ছিলাম যে যুদ্ধ আর খুন করতে খুব ভালোবাসত। ইন্ডাও? তার মানে তিনি আসলেই ফেসাক সাম্রাজ্যের মানুষ। ক্লাইন মনে মনে মাথা নাড়ল। মিডসিএশায়ার ছিল লোয়েন, ইন্টিস আর ফেসাকের সীমানা। এর পূর্ব উপকূল লোয়েনের, পশ্চিম উপকূলের বেশিরভাগ ইন্টিসের, আর উত্তরে ছিল ফেসাক সাম্রাজ্যের সেই বিখ্যাত বন্দর শহরগুলো, যার মধ্যে ইন্ডাও একটি। এছাড়া মিডসিএশায়ার উত্তর পূর্ব দিকে ফেসাক সাম্রাজ্যের ভেতর দিয়ে গিয়ে উত্তর সাগরের সাথে মিশেছে। সেখানে অনেক দ্বীপ ছিল যেখানে পোলার বিয়ার আরসি লায়ন পাওয়া যেত। পোলার বিয়ার আরসি লায়ন শিকার করা ফেসাকবাসীদের একটা ঐতিহ্যবাহী উৎসব। ক্লাইন যখন এসব ভাবছিল, বিশপ উট্রাভস্কি তখন সামনে তাকিয়ে বলে চললেন, আমি একটা বড় অপরাধ করে সোনিয়া সাগরে পালিয়ে গিয়েছিলাম। সেখানে আমি একজন নিষ্ঠুর জলদস্যু হয়ে উঠেছিলাম। আমার আত্মার আসল নরকে পতনের ঠিক আগে আমি ভাগ্যক্রমে আর্থ মাদার, একজন মিশনারির দেখা পাই। সেই দিনের পর আমি জীবনের মূল্য বুঝতে পারি। আমি সব প্রাণের সৌন্দর্য বুঝতে পারি, আর জীবন থেকেই প্রকৃত আনন্দ খুঁজে পাই।
আমি আর্থ মাদার পবিত্র প্রতীকের সামনে শপথ নিয়েছিলাম যে আমি অন্য দেশেও তাঁর ধর্ম প্রচার করব। আমার রক্তাক্ত অতীতের প্রায়শ্চিত্ত করব আমি। তাই আমি এখানে এসেছি, এখানে চলে এসেছি। তার সেই শান্ত আর আবেগঘন কণ্ঠস্বরের মাঝেই বিশপ উট্রাভস্কি উঠে দাঁড়ালেন। তিনি 2.2 মিটারেরও বেশি লম্বা ছিলেন। তার শরীর ছিল বেশ শক্তপোক্ত, তার পোশাকগুলো গায়ের সাথে সেঁটেছিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন উপকথার কোনো দৈত্য উত্তর মহাদেশে ফিরে এসেছে। একজন আসল দৈত্যের উচ্চতা হয় 3 থেকে 5 মিটারের মতো। তাদের কপালে একটা মাত্র লম্বালম্বি চোখ থাকে। ফেসাক সাম্রাজ্যের মানুষরা সাধারণত অনেক লম্বা হয়। এ কারণেই তারা সবসময় নিজেদের দৈত্যদের বংশধর বলে দাবি করে। তারা বিশ্বাস করে তাদের শরীরে দৈত্যদের রক্ত আছে। ক্লাইনকে মাথা অনেক উঁচুতে তুলে সেই যাজকের মুখের দিকে তাকাতে হল। তুমি এখানে কেন এসেছ? বিশপ উট্রাভস্কি মাথা নিচু করে জিজ্ঞেস করলেন। আমি শুনেছি আপনার একটা অনুরোধ আছে, আর তার পুরস্কার হল অ্যাপোথেকারি ফর্মুলা। বেশ পরিবর্তন করা ক্লাইন সরাসরি কাজের কথায় চলে এল। বিশপ উট্রাভস্কি কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন। তারপর বললেন, হ্যাঁ, তুমি কোথা থেকে এটা জেনেছ আমি নিশ্চিত নই, তবে এটা সত্যি। তাহলে কাজটা ঠিক কি? ক্লাইন হাসি মুখে জিজ্ঞেস করল। উট্রাভস্কি কিছুক্ষণ খুব গুরুত্ব দিয়ে তাকে দেখলেন। তারপর বললেন, আমার মনে হয় না তুমি আমার এই অনুরোধ পূরণ করতে পারবে। হয়তো আমি পারব। সিদ্ধান্ত নেওয়ার আগে আমার বিস্তারিত জানা দরকার। ক্লাইন কপালে ভাঁজ করে বলল। উট্রাভস্কি সেখানে একটা বিশাল খুঁটির মতো দাঁড়িয়ে রইলেন। কয়েক সেকেন্ড পর তিনি বললেন, আমার অনুরোধ হল। এই পর্যায়ে তিনি চোখ বন্ধ করলেন এবং বললেন, আমাকে মেরে ফেলো।